ওকে ফাইন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীস ব্লগ। আজকের ব্লগে তোমরা অনেক দিন ধরে, মানে যবে থেকে তোমরা জেনেছো আমি প্রেগনেন্ট, সেই সময় থেকেই প্রায় বহু মেয়ে যাদেরকে আমি চিনি না, যারা আমাকে কতটা চেনে তাও আমি জানি না, তারা আমাকে মেসেজ করে অনেক অনেক কথা জানতে চেয়েছো নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য। আমি যতটা পেরেছি, আমার অভিজ্ঞতা যতটা হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যাদের উপকার হয়েছে তারা আমায় জানিয়েছো, যাদেরকে এখনও বলা হয়নি, যারা বিরক্ত করে গেছো, চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে তোমরা কি করবে কি না করবে তা আমি প্রত্যেকবারই তোমাদের কাছে বলবো, কিন্তু এইটাই থাকবে আমার প্রেগনেন্ট হওয়া এবং তারপরে আমি কি কাজ করেছিলাম আমার প্রেগনেন্সির জন্য সেই সব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যারা আমাকে চেনো জানো, আর যারা জানো না দুতরফেই আরেকবার বলে রাখি, আমার 2020 সালে প্রথম সিলিয়াক ডিজিজ ধরা পড়ে এবং তার সাথে জিইআরডি এবং তার সাথে ফ্যাটি লিভার সব মিলিয়ে মিশিয়ে, মানে গ্যাস অম্বলের রোগ, পেটের রোগ বেশ জাঁকিয়ে বসেছিল। এবং সেই সময় থেকে তার আগের জীবন অবধি আমার একটা অদ্ভুত, এখনকার জীবনশৈলী যেরকম সেরকমই ছিল। প্রচণ্ডভাবে মানে কি বলবো, অনিয়ম করা, থিয়েটার করতে গিয়ে রাত জাগা, না খাওয়া এবং যেগুলো খাওয়ার নয় সেইগুলো খাওয়া, সব মিলিয়ে এই একই প্রবলেম, গ্যাস গ্যাস গ্যাস। তো আর সেই জন্য আমার একটা দীর্ঘ সময় যায় আমার নিজের ওই লাইফস্টাইলটা পাল্টাতে। 2020 সাল থেকে আমি বাইরের খাবার খাই না, তার আগেও খেতাম না, সেটাও একটা ভুল ছিল। আমি খিদে পেলেও বাইরের খাবার খেতাম না, ওই না খালি পেটে থাকাটার ভুল। আর আমি কোনো রকম আটা ময়দার খাবার খেতে পারি না, গ্লুটেন কনজিউম করতে পারি না, আমার বডিতে সেটা যায় না। তাছাড়া অনেক কিছু অ্যালার্জির জন্য আমার তো বাদ আছেই আমার জীবন থেকে। এবং তার জন্য আমাকে 2020 সাল থেকে আমার ঘুম হতো না বলে, রাত জাগার জন্যই মেন পেটের প্রবলেম হয়, ঘুম হতো না। এবং আমি ঘুমোলেও নাকি আমার ব্রেন ঘুমোতো না। সেই সব কারণের জন্য আমার ব্রেনকে রেস্ট দেওয়াটা খুব দরকার ছিল। এবং সেই জন্য আমাকে ডাক্তার ঘুমের ওষুধও দিত। আমার বিয়ের পর মানে আমার এটা কমে গেছিলো, মানে কমা বাড়া হতো যতবারে, মানে এটা কখনোই একেবারে নির্মূল হবে না, কখনোই কোনো পেটের রোগ, এটা ডাক্তার আমায় বলেই দিয়েছিল। এটা শুধুমাত্র নির্ভর করবে আমি কিভাবে নিজের জীবনটাকে কাটাচ্ছি তার উপরে। 5 মাস ঠিক হয়ে যেতাম, তারপর ভাবতাম যে ঠিক হয়ে গেছি, আবার আগের লাইফস্টাইল আগে চলে যেতাম, আবার 1 বছর ভুগতাম। এরম চলছিল 2020 থেকে। 22শে ডিসেম্বরে বিয়ে হয়, 23শে গোটা বছরটা আমি ডাক্তার দেখাই, মানে তারপরেই হচ্ছিল, ইউরিক অ্যাসিডও বেড়ে যায়, আরও কষ্ট হচ্ছিল শরীরে। দেন আবার ওষুধ কন্টিনিউ চলে, গ্যাসের ওষুধ এবং তার সাথে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ। এবং আমাকে দেখলে কেউ বুঝবে না যে আমি অ্যান্টি ডিপ্রেশনের ওষুধও খেয়ে ফেলেছি জীবনে। তো অনি আমায় খুব বারণ করতো, তুমি অ্যাডিকশন, মানে এর মধ্যে থেকো না, অ্যাডিকশনের মধ্যে থেকো না, খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, এগুলো না খেলে তোমার ঘুম হচ্ছে না, বা এই জাতীয় কিছু। আমিও হয়তো যে ঠিক আছে, একদিন খেতাম না, বা না থাকলে আমার খুব প্যানিক হতো যে আমার ওষুধ শেষ হয়ে গেছে। 2024 এসে মানে আমি তো 2022 বিয়ে করেছিলাম 28 বছর বয়সে, এবং তখন থেকেই আমি এই বলেই বিয়ে করেছিলাম যে আমার একটা সুস্থ সবল সন্তান চাই, এবং সেটা 30-এর মধ্যে। কারণ আমার শারীরিক অবস্থা যা আমি নিজেই জানি সেটা কি, সেই জন্য আমি বেশি দেরি করতে চাই না, 30-এর পর আমি যেতে চাই না। হ্যাঁ, আমি স্বাবলম্বী, আমি রোজগার করতে পারি এবং আমার কোনো অসুবিধা হবে না যে আমি যদি আমার একটা সন্তান নিই পরবর্তীকালে তাকে গড়ে তুলতে। কিন্তু বিয়ের পরে একটা হ্যাপাজেড হয়ে গেছিলো, যেখানে আমি আর অনি দুজনেই বেশ টাকা পয়সা নিয়ে প্রবলেমে পড়েছিলাম। তারপর আস্তে আস্তে যেটা হয়েই থাকে সেটা কাটিয়ে ফেলেছি, দুজনেই ওভারকাম করেছি, খুবই কষ্টে করে, প্রচুর পরিশ্রম করে কাজ করে। সে তো গেল এক বিষয়। কষ্টের পিরিয়ডটা শেষ হওয়ার পরে 2024 সাল থেকে আমি প্ল্যান করা শুরু করি যে না, এবার আমি কনসিভ করবো, কারণ এবার আমার 30 হয়েছে। তো 30-র মধ্যে আমি চেষ্টা করছিলাম। তো এটা আমার ইচ্ছা ছিল, আমি অনেক পডকাস্টে গিয়ে বলেওছি যে আমি 28-এ বিয়ে করেছি এই কারণে, যাতে আমি 30-এর মধ্যে মা হতে পারি।
আমার বেশ ভালো লাগে, আমার মা হতে ভালো লাগে। আমি তো কতজনের মা হয়ে গেছি, যার যত্ন করি, যার খেয়াল রাখি, তারই আমার নিজেকে মা বলে মনে হয়। আর তার আমার নিজের একটা গর্ভজাত সন্তান হবে, সেটার জন্য তো আমি ভীষণভাবে চেয়েছিলাম। এবার ডিসেম্বরে 30 বছরেই আমি প্রথম কনসিভ করি। দেন 24-এর আর কি বলছিলাম, যেটা 24শে ডিসেম্বরে কনসিভ করি, এবং 24শে জানুয়ারি থেকে আমি একদম ডিটারমাইন্ড হয়ে যাই। জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি আমার জন্মদিন, এবং 28শে ফেব্রুয়ারির এরকম সময় থেকে আমি আমার ব্রেনকে একদম ব্লক করে দিয়েছিলাম সমস্ত প্রবলেমের থেকে, সমস্ত অ্যাপাজার থেকে, সমস্ত ডিপ্রেশনের থেকে, অ্যাংজাইটি থেকে। একটা লাইফে বেঁচে থাকার জন্য মানুষের যা যা প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলোর থেকে। সবার লাইফেই প্রবলেম আছে ভাই, আমার আছে, তোমার আছে। কেউ, আমি যদি বলি এখন আমার লাইফে প্রবলেম নেই, সেটাও খুব ভুল। তুমি যদি বলো যে না, ইগনোর করে চলো বা বাদ দাও, ওগুলো কোনো বিষয় না, সবার লাইফে ওরম না। কী করে হ্যান্ডেল করবো, কীভাবে মেন্টাল পিস রাখবো, সেটা আমি 2024 সালে ফেব্রুয়ারি থেকে শুরু করি। মার্চে শিবরাত্রির পর থেকে আমি পুরোপুরি স্পিরিচুয়ালের মধ্যে চলে যাই, যেটা আমি আগে ছিলাম কিন্তু ডিপলি ছিলাম না। কারণ আমার ভয় হতো যে আমি আমার কাছে আমার আরাধ্যাকে রাখতে পারবো কিনা, আমি আমার দেবীকে রাখতে পারবো কিনা, যাকে আমি মানি। আমি ভাবছিলাম একটা বাড়িতে, তা আমাদের বাড়িতে দেখে এসেছি একটাই ঠাকুর ঘর, একটাই সিংহাসন, একটাই পুজোর যে জিনিস, জায়গা, সব কিছু। সেখানে আমি আমার মতন করে ওপরে আমার সেট আপ করতে পারবো কিনা। তারপর ভাবলাম যে আমি তো ভুল কিছু করছি না, আমি তো ভালোই কিছু করছি, আমি তো ঈশ্বরের প্রতিস্থাপন করছি আমার নিজের জন্য, সেটা তো একটা পজিটিভ দিক। আর সেটাতে কারোর কোনো বাধা দেওয়ার কথাও না, ভুল ভাবারও কথা না। আমার ননদ আমাকে এই সাপোর্টটা করেও ছিল, বলেও ছিল যে অবশ্যই এটা তোর আরও আগে করা উচিত ছিল। আমি বিয়ের আগে আমার ঘরে একটা আমার যে কয়েকটা ঠাকুর আমার কাছে থাকতো ওই বাড়িতে, যেগুলো আমি আমার কাছে রাখতাম, সেগুলো নিয়ে এসে এখানে রেখেছিলাম, কিন্তু ওদের পুজো করতাম না, যেহেতু বেডরুম, সেই জন্য খালি একটা জাস্ট ধূপ ধরেই বসিয়ে দিতাম। কিন্তু এইখানে প্রথম আমি সিংহাসন করলাম। শুধু সিংহাসন না, আমার মেন্টাল হেলথ ঠিক রাখতে গেলেই আমি দেখেছি আমার বাকি ফিজিক্যাল হেলথটা ঠিক থাকছে। তো মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য, পিউরিফাই করার জন্য, মানে ব্রেনটাকে আমি ধ্যান করা শুরু করলাম। ধ্যান, পুজো, এবং সব সময় আমি যতটুকু সময় পেয়েছি, সব সময় আমি কয়েকটা সাউন্ড শুনতাম, যেগুলো স্রোত, সেগুলো আমার পার্টিকুলার যে দেবদেবীগুলোকে আমি ফলো করি, যে দেবদেবীর আরাধনা করি, সেই দেবদেবীর স্রোত আমি সবসময় শুনতাম। আমার ভালো লাগতো, কারণ সেই স্রোতগুলো আমি ফিল করতে পারতাম, বুঝতে পারতাম, আর ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছিলাম। মানে আমাকে আর কেউ কোনোরকমভাবে কোনো প্রবলেমের মধ্যে জড়াতে পারেনি। মানে যেই এসছে কভার ড্রাইভ, কেউ আমাকে কোনোরকমভাবে টলাতেই পারেনি আমার সিদ্ধান্তে, যে আমি আমার মতন বাঁচবো এবং এটা আমার অধিকার। এবং সেই অধিকারের মধ্যে আমি ছিলাম, এবং ভালো আস্তে আস্তে নিজের মতন করে সবটা গুছিয়ে নিলাম। এবার ওপরে আমার কোনো রান্নাঘর ছিল না। আমি সেটা ভাবছিলাম যে আমি যদি কনসিভ করি, তাহলে আমার ওপরে যদি একটা সেট আপ না থাকে, আমি বাচ্চাকে রাত্রিবেলা নিচে যাব, আবার দুধ আনতে হবে, খাবার আনতে হবে, মানে একটা থাকলে ভালো হয় আর কি। ভগবানের কৃপায় সেটাও 4 দিনের মধ্যে হয়ে গেছিলো। খুবই একটা সিচুয়েশনের মধ্যে হয়ে গেছিলো, ভালো কথা। তারপরে ভাইয়ের বিয়ে এলো, মাঝখানে আরজি করের ঝামেলা হলো। আমি পুরোপুরিভাবে ওষুধ ছেড়ে দিলাম। যে মানুষটা এতগুলো দীর্ঘ বছর ওষুধ ছাড়া থাকতে পারিনি, অদ্ভুত মনের জোর পেয়ে গেছিলাম। আমি একটা ওষুধ খেতাম না, আমার ঘুম থেকে উঠে রোজ একটা করে গ্যাসের ওষুধ থাকতো, আর ডিপ্রেশনের ওষুধ তো থাকতোই, সাথে অ্যালার্জির ওষুধ, এই 3টে ওষুধ থাকতো। হ্যাঁ, বলা ভালো, আমার কোনো থাইরয়েড জাতীয় প্রবলেম ছিল না, সিস্ট জাতীয় প্রবলেম ছিল না। বাকি এখন অনেকের মধ্যে শুনি যে 80-90% মেয়েদের শুনি যে যাদের ওই প্রবলেমটা আছে, তা আমার সেইটা কিছু ছিল না। তুই হাই করে দাও, হাই করে দাও, ওকে কিন্তু বেল্ট পরিয়ে রাখা হয় না, এই বাড়িতে এনে বেল্টে রাখা হয়েছে এই কারণ ওকে আবার ধরতে সুবিধা হয়, তো এই খাটের তলায় ওই খাটের তলায় ঢুকে যায়, তো ওইখান থেকে বের করে ওকে খাওয়াতে গেলে আমার সুবিধা হয়, সেই জন্য। তো এখনও কোলে বসবে, বসো। তো কি বলছিলাম, এবার সেই ওষুধটা আমি ত্যাগ করে দিলাম, যে আমি খাবো না, আমি পিসফুলি থাকবো। আমি শোয়ার আগে রোজ 15-20 যতক্ষণই মন্ত্র চলে
ততক্ষণ আমি পারলে এখানে অ্যাটাচ করে দেবো, আমার একটা ইউটিউবে পুরো শর্টলিস্ট করা আছে, ফোল্ডার করা আছে, সেইখানে খালি আমার মেডিটেশন, ধ্যান, উপাসনা বলে সব করা আছে। তো আমার ওটা করতাম, করে 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 আমার শরীরটা ঠিক হলো। ঠিক হওয়া বলতে কীরকম, আমি আর ওষুধ খেতাম না, আমি সেইগুলোও খেতাম না যেগুলো খেলে আবার শরীর খারাপও করে, যে আমি খেয়ে নেবো ওগুলোকে। তো এবার সেই জন্য আস্তে আস্তে নিজেকে একটু চেঞ্জ করছিলাম, সব দিক দিয়েই চেঞ্জ হয়েও গেছি। এইবারে তোমাদের যেটা করার, তোমরা যদি ভাবো যে তোমরা কনসিভ করবে, এটা সম্পূর্ণভাবে মানসিক একটা স্থিতি। তুমি মনকে কিভাবে বোঝাচ্ছ, কিভাবে চালাচ্ছ, তারপরে তুমি গিয়ে তোমার একটা গর্ভজাত সন্তানের প্রসব করছো। মানে এটা একটা প্রসেস। এখন দেখো হট করে হলে মানে সেটাকে তো আর কেউ ইগনোর করতে পারবে না। কেউ ভেবে করে, কেউ না ভেবে করে। যাদের লাইফে হঠাৎ করে সিচুয়েশনটা আসে তাদের মধ্যে প্রবলেম হয়। যারা হয়তো এখন চাইছে না, অনেক আছে, অনেক মেয়ে আছে যারা চাইছে না এখন মা হতে, তারা কি করবে? তো তাদের জন্য তো উপায় রয়েছে। তো মা যে যা নিজের সিদ্ধান্তে মা হতে চায় এবং মা হবে, এই নিয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। আমি যেটা ফিল করেছি সেটাই বলছি তোমাদেরকে। তোমরা যারা অনেকে লিখছো যে তোমরাও চাও মা হতে, তোমরাও চাও এটা হতে, তোমাদের অনেক শারীরিক অসুবিধা থাকতে পারে বা পরিবারের অসুবিধা থাকতে পারে, সেইগুলো থেকে ঠিক করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। এবং তার জন্য তোমাকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভর হতে হবে, তোমাকে স্বাবলম্বী হতে হবে। তোমার নিজের সিদ্ধান্ত সবার আগে নিজেকেই নিতে হবে। তোমার সিদ্ধান্ত যেন কখনোই কেউ না নেয়। আমি এই বছর মা হতে চেয়েছি, সেটা তো আমি জানতাম, আমি চাইছি, কিন্তু পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকেই বিয়ে 2 বছর হয়ে গেছে মানে এখনও কেন বাচ্চা হচ্ছে না, এই প্রশ্নটা আমাকে করা হতো, অনির্বাণকে না। মূলত বানের ক্ষমতা অনির্বাণের হাতেই ছিল, তবুও ওকে প্রশ্ন না করে আমাকেই করা হতো। আমি এটা জানি, সমাজে মেয়েদেরকেই প্রশ্নের সম্মুখীন হতে হয় মা হওয়া বা না হওয়া নিয়ে। ছেলেদেরকে কেউ সহজে বলে না যে তুমি কেন বাবা হচ্ছ না বা বাবা হতে চাইছো না বা বাবা হয়ে গেলে কেন বাবা, এটা করা হয় না। যেহেতু মা মানে পেটে নেয়, সেই জন্যই মাকে এই প্রশ্নটা করা হয়। আর যদি কখনো অসুবিধা থেকে থাকে, ধরা হয় যে মায়েরই প্রবলেম হয়ে আছে আর বাবার কোনো প্রবলেম হতে পারে না। প্রবলেম দুতরফেই হতে পারে, কখনো না কখনো সেই ক্ষেত্রে মানে মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে। তো দুজনকেই সমান লেভেলে এসে ম্যাচ করলে তবেই একটা স্বামী স্ত্রী মা বাবা হতে পারে। এ তো গেল এক জিনিস। তো এবার যারা মা হতে চাও তাদের জন্য বললাম জীবনশৈলী পাল্টাও এবং জীবনশৈলীর মধ্যে ভালো কিছু অভ্যেস রাখো। আর আমার এমন কোনো অসুবিধা ছিল না যার জন্য আমি মা হতে পারবো না। সেটা নিয়ে অনেকে ভেবেছিল যে আমার কোনো প্রবলেম ছিল কি না, আমি এত কেন ঈশ্বরের প্রতি সন্নিবদ্ধ, যে আমি কেন এতটা ডেডিকেটেডলি মা হতে চেয়েছিলাম, গত বছর কেন মানত করেছিলাম। আমি সম্পূর্ণভাবে আমার সন্তানকে চেয়েছিলাম ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। আমি অবশ্যই এটা আমাদের একটা প্রক্রিয়া যেখানে স্বামী স্ত্রী দুজনের মিলিত ভালোবাসার ফসল হিসেবে আমরা তাকে আমাদের জীবনে পাবো, কিন্তু তা সত্ত্বেও আমি সম্পূর্ণভাবে আমার সত্তাকে অর্পণ করে দিয়েছিলাম 1 বছর ঈশ্বরের কাছে, যাতে আমি মা হতে পারি, অনির্বাণ বাবা হতে পারে এবং আমরা দুজন তার আশীর্বাদ ধন্যা বা ধন্য হয়ে সন্তান প্রসব করতে পারি বা সন্তানের জন্ম দিতে পারি। এটা একটা বোধ, এটা সকলের থাকে না। এটা একটা আমি চেয়েছিলাম যে সাপোর্ট, ওই মনের জোরটুকুনি 1 বছর ধরে আমাকে ঈশ্বর দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আমি কখনো ফিল না করি যে এই সন্তান যেন কোনো রকমভাবে আমি পারবো না একে মানুষ করতে, আমি পারবো না একে মানে আর 5টা সাধারণ বাচ্চার মতন করে মানসিক গঠন রাখতে। আমি সম্পূর্ণভাবে আলাদা কিছু চেয়েছিলাম। আমি জানি না আলাদা কিছু পাবো কি না, কিন্তু আলাদা কিছু চেয়েছিলাম বলেই মানে আমার লাইফে প্রত্যেকটা পদে 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 আমার আশীর্বাদটা পেয়ে এসেছি। মানে আমি ঈশ্বরের আশীর্বাদ, হয় না যে একটা মানুষ বিয়ে তো হতেই পারে, স্বামী স্ত্রী হয়েই যেতে পারে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে, তাহলে এত এত অগ্নিকে সাক্ষী কেন, ব্রহ্মাকে সাক্ষী কেন, বাবা মার আশীর্বাদ কেন, গুরুজনের ভালোবাসা কেন?
এই আশীর্বাদের প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে। তোমরা আমায় ভালোবাসো, তোমরা আমায় আশীর্বাদ দাও, এটার যে কী ক্ষমতা তোমরাও জানো না ঘরে বসে, আমিও জানি না ঘরে বসে। এটা শুধুমাত্র একটা এনার্জি। আমি সেই এনার্জিটা গেইন করার জন্য 1 বছর আগে মানত করেছিলাম। এই জীবনে আমি কখনো ঈশ্বরের কাছে কিচ্ছু চাইনি। আমি স্টোর করে রেখেছিলাম ছোটবেলা থেকে। আমার বাড়িতে, মামা বাড়িতে পুজো হতো জৌহরি কালী, যেখানে সবাইকে দেখলাম লাখ লাখ লোক মানত করছে, বিয়ে হয়ে যাচ্ছে। আমার মা আমাকে শিখেছিল কোনো দিনও মানত করে, খুব দরকার না হলে, খুব দরকার না হলে। আর তুমি সেইটাই চাও, যে কাজটা তুমি করতে চলেছো বা যে কাজটার সাথে তুমি কানেক্টেড, যে কাজটা কর্মরত, সেই কাজটা ঠাকুরের কাছে চাইলে তবে সেই কাজটা সফল হবে। তুমি করছো না, চাইছো, হবে না। তো আমি বারবার চাইতাম যে যেন এটা হয়। তার মানে এই না যে 1 বছর ধরে আমরা ট্রাই করছিলাম। আমরা 1 বছর ধরে ট্রাই করিনি। আমাদের সম্পূর্ণ চিন্তাভাবনা ছিল যাতে আমরা দুর্গা পুজো, মাকে পুজো দিয়ে দেন তারপরে আমরা আমাদের কাজে ব্রতী হব। তো সেরকমভাবে কিন্তু 1 বছর আগে আমি মায়ের সাপোর্টটা চেয়েছিলাম, যে আমার পথ দেখাও, আমার লাইফস্টাইল ঠিক করো, আমার সব কিছু ঠিক করে দাও, আমার মেন্টাল, ফিজিক্যাল সব রকম হেলথ ঠিক রাখো, আর্থিকভাবে সব রকমভাবে, যাতে আমি পরবর্তীকালে গিয়ে একটা সুস্থ সবল জীবনের দিকে এগোতে পারি। তো এই ছিল আমার মা হওয়ার আগের জার্নি। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো শেয়ার করব। আর এটা জাস্ট আমার ডিসেম্বরের আগের ঘটনা বলছি। মানে ডিসেম্বরের আগে অবধি আমি যে কোনো ঈশ্বরের কাছে গিয়ে সেইটুকুনি চাইতাম যেটুকুনি আমার দরকার। আমি কখনো একদম এদিক ওদিক কিচ্ছু চাইতাম না। আমি একদম 1 বছর ধরে স্থির ছিলাম, আমার এই আশীর্বাদটাই চাই, যে কোনো ঈশ্বরের কাছেই যাই না কেন। তার মানে এই না যে আমার আশীর্বাদ পাওয়া হয়ে গেছে। এই যে যেটা চাইলাম, এটাকে সারা জীবন বয়ে রাখাটা, ধরে রাখাটা একটা গুরু ভার। এই ভার যাতে বইতে পারি, তার জন্য আমাকে ঈশ্বরের সাহায্য ছাড়া তো সম্ভব নয়। মানে একটা পজিটিভ এনার্জি ছাড়া সম্ভব না। তোমরা সবাই বলো দিদি তুমি এত পজিটিভ কী করে, পজিটিভ কী করে। তো ঠিক এইভাবে করে তোমাদের জীবনে কাউকে একটু উপলক্ষ করে এগিয়ে যাওয়ার, ঈশ্বরের উপরে, প্রকৃতির ওপরে তো ভালো কিছু হতে পারে না। আমি শুধুমাত্র কিন্তু ফুল বেলপাতার কথা বলছি না। আমার কাছে ঈশ্বর মানে সবটুকু, সবটুকু। এই যে শ্বাস নিচ্ছি, ছাড়ছি, এত গাছ, এত পশু, এত পাখি, সব কিছুর ভালোবাসাটা আমার কাছে ঈশ্বর। এই ঈশ্বরের সাধনা আমি ঘন্টার পর ঘন্টা ঠাকুরের মূর্তির সামনে বসে করতে পারবো না। আমি ঈশ্বর পুজো হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেও সেরে ফেলতে পারি, বা যেদিন মনে হবে আমি গোটা একটা দিন করতে পারি। তো সেইটা আমার নিজের, আমার কাজই আমার কাছে ঈশ্বর। এইগুলো মেনটেন করা, এগুলোকে বাঁচিয়ে নিয়ে চলা, একটা লাইফকে সুন্দর করে তোলার জন্য পজিটিভ এনার্জির খুব দরকার। আর সেই পজিটিভ এনার্জিটা আমি ঈশ্বরের থেকে পেয়েছিলাম বলেই আমি বলবো না, আমার নিজেকে খুব লাকি মনে হয়। কারণ আমি ঠিক যে সময় যেটা চেয়েছি ঠিক সেই সময়ে সেটা পেয়েছি, কিন্তু প্রচুর পরিশ্রম করেছি। সে পরিশ্রম করার জন্য আমি যার সাপোর্ট আমি পেয়েছি, তার মধ্যে প্রথম হলো আমার স্বামী, দ্বিতীয় স্বামী, তৃতীয় স্বামী, এবং সেটা আমার বিয়ের পরে, এবং বিয়ের আগে বাবা মা। এই সাপোর্টটা একটা মেয়ের জীবনে যথেষ্ট। তার মেয়ে বিয়ের আগে তার বাবা মা সাপোর্ট করবে তাকে এগিয়ে যাওয়ার জন্য, এবং বিয়ের পরে তার স্বামী, ব্যাস, আর কাউকে দরকার নেই। আমার মা হওয়ার আগের জার্নি তোমরা জানতে চাইছিলে যে দিদি কিভাবে কি তুমি মেন্টালি বা ফিজিক্যালি কি কেয়ার করেছো, কি নিয়েছো। তো আমি কোনো রকম কোনো ওষুধ খাইনি, সাপ্লিমেন্ট নিইনি, ডাক্তার দেখাইনি। তবে তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে বা যদি কোনো প্রয়োজন হয়ে যেতে থাকে, আমার যেহেতু ব্লাড টেস্টটা প্রত্যেক বছরই হতো শরীর খারাপের জন্য, আর আমি জানতাম আমার হিমোগ্লোবিনটা কম ছিল, সেটাকেও নর্মাল করে নিয়েছিলাম। আর সেই জন্য আমি কোনো সাপ্লিমেন্ট নিতাম না। মাঝে মাঝে দরকার হলে কখনো ভিটামিনের ওষুধ খেয়েছি, কখনো হিমোগ্লোবিনের ওষুধ খেয়েছি, দ্যাটস ইট। আমি কোনো সাপ্লিমেন্ট নিইনি, এমনি স্বাভাবিকভাবেই সুস্থ, ফিট অ্যান্ড ফাইন, সবসময় কাজে ব্যস্ত থাকতাম এবং হ্যাপি থাকতাম। মন থেকে খুশি থাকাটা খুব জরুরি। তোমার মনকে যদি কেউ এরকম করে দেয়, দলামোচড়া করে দেয়, তখন তো তুমি খুশি থাকতে পারবে না। তো তোমার মনে যাতে কোনো আবর্জনা এসে জড়ো না হয়, সেটার দায়িত্ব বাবা তোমার। তুমি তোমার মনে কাকে রাখবে আর কাকে রাখবে না, জীবনে রাখতে পারো, দায়িত্বে থাকতে পারে, কিন্তু মনের ভেতরে কে থাকবে সেটা শুধুমাত্র তুমি ঠিক করবে, যে আমার এই থাকবে, ইনি থাকবেন বা ও থাকবে, ব্যাস। তাহলে আমি হ্যাপি থাকতে পারবো। আর হ্যাপি থাকলেই কিন্তু তুমি ভালোভাবে একজন
সুস্থ মানুষ থাকতে পারবে, আর সুস্থ মানুষ থাকলে তুমি একজন সুস্থ মাও হতে পারবে। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। পরের পার্টে থাকছে তোমাদের জন্য যে ফার্স্ট ট্রাইমেস্টারে কি করবে আর কি করবে না। চলো বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।